বিশ্বাস সে নিজের পরিচয় খুব কম দেয়। আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য বিজেপির বুদ্ধিজীবী সেলের কো কনভিনার সুভাষ, এবং সুভাষ কিছুদিন আগে একটা খুব ভালো কাজ করেছে, খুব মূল্যবান কাজ করেছে, সেটাও অন্তরালে রাখে পেছনে থেকে প্রচারের আলিন্দে থেকে কাজ করে। সেটা হলো যে যোগেন্দ্রনাথ মণ্ডল এবং বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, এই নিয়ে প্রাক্তন ডিজি উত্তরপ্রদেশের এখন রাজ্যসভার সদস্য ব্রিজলালজি একটি বই লিখেছিলেন। এবং ব্রিজলালজিকে আপনারা অনেকে চেনেন। তিনি যখনই বিভিন্ন সময় বকটুই কাণ্ডে, তার পরবর্তীকালে বিভিন্ন সময় যখন হিংসা পরিস্থিতি তৈরি হয়েছিল, তিনি ডেলিগেশনের হেডে কেন্দ্র থেকে এসছিলেন। বিশেষ করে বকটুই কাণ্ডে তাকে যেতে দেওয়া হয়নি, সেখানে তাকে বাধা দেওয়া হয়েছিল এবং তিনি একটা খুব পরিষ্কারভাবে রিপোর্ট দিয়েছিলেন এবং তাকে এনকাউন্টার স্পেশালিস্টও বলা হতো, হয়তো সেই জন্য ভয়ে ওনাকে এখানে ঢুকতে দেওয়া হয় না। এবং ব্রিজলালজি সন্দেশখালিতে কি করে ম্যানেজ করতে হয় সেটাও জানেন, এনকাউন্টার স্পেশালিস্ট ছিলেন, তো উত্তরপ্রদেশে মেডেল টেডেলও পেয়েছিলেন। তিনি এই বইটা লিখেছেন এসসি সম্প্রদায়, এবং এই কিছুদিন আগে যে ভারতীয় আচার সংহিতা যেগুলো মানে ভারতীয় ন্যায় বিধি যেগুলো সব পরিবর্তিত করে, ব্রিটিশ আমলে ব্রিটিশ শাসনে যে ন্যায় বিধিগুলো ব্যবহার করা হতো সেগুলোকে যে সম্পূর্ণভাবে পরিবর্তন করে নতুন আইন যে পাশ হলো, সেই কমিটির অধ্যক্ষতা তিনি করেছিলেন। তা এই বই সুভাষ রাতারাতি বাংলায় অনুবাদ করে সেটা এবার প্রিন্টও হয়ে গেছে। বেশ কয়েকশো কপি কিছুদিনের মধ্যেই পৌঁছে যাবে কল্যাণীতে এখানে। তারপরে একটা প্রোগ্রাম করে সেটাকে বিতরণ করা যেতে পারে। আপনি যে বিষয়টা, সঞ্চালক মহাশয়, আপনি যে বিষয়টা ওঠালেন খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু প্রত্যেক একটি আলোচনা সভার একটা বিষয় থাকে, একটা উদ্দেশ্য থাকে। আপনি যে বিষয়টা ওঠালেন সেই বিষয়টা এই বইয়ের সাথে মিলিয়ে যেদিন এই বই পরিবেশন করা হবে, যেই দিন এই বই রিলিজ করা হবে, আমাদের এই বিষয় নিয়েও কিন্তু ওই বইয়ের মাধ্যমে আমাদের আলোচনা রাখতে হবে। অর্থাৎ যোগেন্দ্রনাথ মণ্ডল, তিনি সেই সময় পূর্ব বাংলায়, পূর্ব পাকিস্তানে তার অবস্থান, তার অবস্থা, এবং তিনি পরবর্তীকালে কি বলেছিলেন, তার উক্তি, তার সেই বিখ্যাত চিঠি, ইস্তিফার যে চিঠি। এবং শুধু তাই নয়, 10ই মে 1950 সাল তিনি হিন্দু পত্রিকার একজন বিশেষ প্রতিবেদকের সাথে দেখা করেছিলেন ঢাকায়, এবং তার সেই কথোপকথনের সিক্রেট কনফিডেন্সিয়াল রিপোর্ট শ্যামাপ্রসাদের কাছে এবং সর্দার প্যাটেলের কাছে পৌঁছয় ভায়া রাজেন্দ্র প্রসাদ। সেই চিঠিটা আছে, সর্দার প্যাটেলের 10 খণ্ড করেসপন্ডেন্স অফ সর্দার প্যাটেল, দুর্গাদাসের লেখা যদি কেউ পড়ে, সেই 10 খণ্ডের মধ্যে 10তম খণ্ডে সেই চিঠির উল্লেখ রয়েছে। এবং সেখানে যোগেন্দ্রনাথ মণ্ডলের কথা, কি পরিস্থিতি তদানীন্তন পূর্ব বাংলায়, পূর্ব পাকিস্তানে, তিনি পুঙ্খানুপুঙ্খ ডিসক্রিপশন দিচ্ছেন হিন্দুর সেই প্রতিবেদককে। এবং সেইখানে অনেক জিনিস, অনেক পরিস্থিতির কথা আজকে পশ্চিম বাংলার সাথে মিলে যাচ্ছে, ঠিক। এবং অদ্ভুত লাগে, 1950-এর পশ্চিম বাংলা, 1950-এর পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান, এবং বর্তমান 2023-24-এর পশ্চিমবঙ্গ। এবং সেখানে একটা লাইন, একটা পংক্তি প্রথমেই সেই রিপোর্ট রাজেন্দ্র প্রসাদ সর্দার প্যাটেলকে দিলেন, শ্যামাপ্রসাদকে দিলেন, এবং সেই রিপোর্টের কনফিডেন্সিয়াল সিক্রেট রিপোর্ট আইবির মাধ্যমে সেই রিপোর্ট এলো দিল্লিতে। এবং সেই রিপোর্টের প্রথম লাইন যোগেন্দ্রনাথ মণ্ডল বললেন যে আমি শুরু করেছিলাম পূর্ব পাকিস্তানে, পূর্ব বাংলায়, আমি শুরু করেছিলাম দলিতদের নেতা হয়ে, কিন্তু আজকে আমি নিজেকে দলিতদের নেতা হিসেবে আর দেখতে পাচ্ছি না, শুধু আমি সমগ্র হিন্দু সমাজের নেতা হিসেবে নিজেকে আমি মনে করি। তাদেরকে যদি আমি না বাঁচাতে পারি তাহলে কিন্তু খুব দুর্দিন আগামী দিনে আসবে। সেই জন্য সত্যি পরবর্তীকালে মরিচঝাপির হত্যালীলা যেটা হলো, হত্যাকাণ্ড, গণহত্যাকাণ্ড, যেখানে বাঙালি উদ্বাস্তু, বিশেষ করে দলিত সম্প্রদায়, তারা সেখানে পিষে গেছিল,
এবং যোগেন মণ্ডলের তার আগে এখানে ফিরে আসা, যাই হোক এইসব নিয়ে কিন্তু আমার মনে হয় যে বিশেষ করে বাবা সাহেব আম্বেদকরের যে স্বপ্ন ছিল, এবং তিনি জনবিন্যাসের সম্পূর্ণ জনবিন্যাসের কথাও বলেছিলেন, এবং তিনি এবং সর্দার প্যাটেল এবং শ্যামাপ্রসাদ এই তিনজন কমপ্লিট এক্সচেঞ্জ অফ পপুলেশনের কথা বলেছিলেন। আমার মনে হয় যে তোমার এই বইটা এলে বাংলা অনুবাদ বেশ ভালো প্রোগ্রাম হতে পারে। যোগেন্দ্রনাথ মণ্ডল, বাবা সাহেব আম্বেদকর এবং বর্তমান পশ্চিম বাংলার প্রেক্ষাপটে সেই অতীতের দিকে একবার তাকান। তা আমি বলতে চাইছি আজকে বিকশিত ভারত, বিমলদা তো একটা দিক বললেন, আমরা অনেক ঘুরেছি পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম, এবং সেই ট্রলারে করে রাতের অন্ধকারে আমরা গঙ্গাসাগর থেকে ফিরছি, এবং গঙ্গাসাগরে আমরা যখন পৌঁছেছি তখন এদের কাছে খবর ছিল, এদের মানে ওরা যারা, আমরা কারা, ওরা কারা, ওদের কাছে খবর ছিল যে আমরা যাচ্ছি। ওরা বাঁশ টাঁশ নিয়ে দাঁড়িয়েছি, আমরা নিজেদের গাড়িটা ছেড়ে একটা ওখানে লোকাল গাড়ি ভাড়া করে সেখানে বসে আমরা ওই গোব্যাক গোব্যাক বলছে, কিন্তু বুঝতে পারছে না কাকে গোব্যাক বলছে। আমরা ততক্ষণে অলরেডি গো ফ্রন্ট চলে গেছি, তারা গোব্যাক করছে, আমরা এগিয়ে গেছি। কিন্তু ওই যে চালাচ্ছিল যে চালক, সে ছেলেটা আমাদের বলছে যে খুব অত্যাচার করছে আমাদের উপর। এই যে আমি আপনাদেরকে নিয়ে এলাম, এক সপ্তাহ আমাকে বয়কট করবে, আমার কোনো খাদ্য জুটবে না 15 দিন, এবং আমাকে তারা মানসিক চাপ দেবে এবং আমাকে ভাতে মারার চেষ্টা করবেই, চেষ্টা না করবে তারা। তার অনেক মনের দুঃখের কথা 2021-এর গোড়ার দিকে, এবং সেই 2021-এই 3 থেকে 77টা সিট আমরা পেলাম। অর্থাৎ মানুষের মধ্যে এই যে সোশ্যাল বয়কট, যেটা একসময় নাৎজিরা করত, বা মুসলিনির ইটালিতে হতো, বা স্টালিনের রাশিয়াতে হতো সোশ্যাল বয়কট। যদি তুমি আমার রাজনৈতিক মতাদর্শ মানো না, তাহলে আমি তোমাকে সম্পূর্ণভাবে বয়কট করব, সামাজিক বয়কট করব, আর্থিকভাবে বয়কট করব, যাতে তুমি মাথা উঁচু করে সমাজে বাঁচতে না পারো, একটা সন্ত্রাসের সৃষ্টি করব। এটা কিন্তু আমি বলবো ইজ ইউনিক টু ওয়েস্ট বেঙ্গল আন্ডার টিএমসি। অন্য রাজ্যে হয় না এই জিনিস। অন্য রাজ্যে আমি ভিন্ন মত পোষণ করেও আমি আমার জীবিকা, জীবনযাপন স্বাচ্ছন্দ্যে মাথা উঁচু করে করতে পারি। আমরা যখন পশ্চিমবঙ্গের ভবিষ্যতের কথা ভাবছি, আমরা এই পশ্চিমবঙ্গ চাই। হ্যাঁ, পরিবর্তন যখন আসবে, সেই পরিবর্তনের ঝড়ে, সেই পরিবর্তনের ঢেউয়ে কি হবে এখন কোনো গ্যারেন্টি দেওয়া যাবে না। এখন আমরা কোনো গ্যারেন্টি দেব না যে হ্যাঁ আমরা একেবারে সুন্দর পরিবর্তন হবে, সবাই আনন্দে থাকবে, আমরা কেউ কাউকে দেখে নেব না, এটা বলা যাচ্ছে না এখন। কিন্তু হ্যাঁ, আলটিমেটলি আমরা এমন একটা পশ্চিমবঙ্গ চাই যেখানে ভিন্ন মত পোষণ করেও সবাই মাথা উঁচু করে নিজেদের ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত যে স্থান, স্পেস, সেটাকে প্রোটেক্ট করে এগিয়ে যেতে পারে। আমি খুব সংক্ষেপে বলি, কেননা এই কল্যাণীতে যেতে হবে, একটু আরেকটা প্রোগ্রাম রয়েছে, কিন্তু আপনারা অনেকক্ষণ ধরে প্রায় 3:30 থেকে এখানে আছেন। আমি কিছু সংক্ষেপে আপনাদেরকে কিছু তথ্য দিতে চাইছি, কেন আমরা বিকশিত ভারতের কথা বলছি এবং সেখানে পশ্চিমবঙ্গের ভবিষ্যতের কথা বলছি, এবং আর 11 দিন পর, 10 দিন পর এমন একটি অধ্যায়, আমাদের জাতীয় জীবনের সূচনা, এমন একটি অধ্যায়, এবং আপনারা দেখবেন যে সেই অধ্যায় কিন্তু এই বিকশিত ভারতের একটি নতুন ধাপ, নতুন সূচনা। এবং এমনিতে খুব দুঃখ লাগে, আমরা অগ্রাহ্য করলেই হয়। ও কি বলে, পাগলে কি না বলে, হ্যাঁ কি রতন চেনে, বাকি, হ্যাঁ ঠিক। তো এই যে যারা শ্রীরামচন্দ্রকে নিয়ে বিদ্রূপ করছে, নিজেদেরকে বাঙালি বলে গর্ব করে, কৃত্তিবাসের তারা নিজেদেরকে ক্লেম করে যে তারা কৃত্তিবাসের মানে উত্তরাধিকারী, কেন বাংলা, বাঙালি ঐতিহ্য, বাঙালি সংস্কৃতি, বাঙালি সাহিত্য নিয়ে তারা গর্ব করে। কিন্তু আপনারা দেখবেন যে এই গত কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের বিদ্রূপ হচ্ছে, এবং আমি সত্যি খুব মনে দুঃখ হয়। নারায়ণ, তুমি ওখানে বসে আছো কেন, এখানে চলে এসো। ওখানে এমনিতে খুব মনে দুঃখ হয়। আজকে যেমন একজন বলেছেন যে রামকে, একটি
বীরভূমের সাংসদ, মানে আপার কম্পার্টমেন্টটা একেবারে খালি। আপনারা জানেন তো, নাম নাম নিতে হবে? বীরভূমের সাংসদ মানে এখানে একদম খালি, সেটা আমরা জানি। ওই ফ্লুকে জিতে গেছে, কিছু বিশেষ সম্প্রদায়ের ভোটেও জিতে গেছে তারা, এবং এই বিশেষ সম্প্রদায়গুলোকে তারা বারবার কিন্তু ভুল বোঝাচ্ছে। আমি এক সপ্তাহ আগে একটি প্রতিবেদনে বলেছিলাম লক্ষদ্বীপের জনসংখ্যা 97% হচ্ছে মুসলিম। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে গেলেন সেখানে, এবং সেখানে তিনি সারা ভারতবর্ষকে, পৃথিবীকে, সারা ভারতবর্ষকে, ভারতীয়দের বললেন যে, এবং এর আগেও তিনি বলেছিলেন যে অনেকের মধ্যে একটি ফ্যাড রয়েছে যে বিদেশে গিয়ে বিয়ে থা করা। তো ওই টাকাটা তোমরা বিদেশে না দিয়ে, আমাদের দেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে, তোমরা যদি ওই টাকা খরচা করতে পারো বিদেশে না করে এখানে করো না, যেখানে যাবে সেই এলাকার মানুষ তারা বেনিফিটেড হবে। তিনি একথা বলেছেন আগে। লক্ষদ্বীপে গিয়ে তিনি অসাধারণ একটি সুন্দর, তিনি নিজের মতন করে সেখানে বসেছেন, একটু সময় কাটিয়েছেন, সেখানে একের পর এক বৈঠক করেছেন, প্রশাসনিক বৈঠক করেছেন। কেন, লক্ষদ্বীপে তিনি আজ থেকে 8-9 বছর আগে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো যাতে বাস্তবায়িত হয়েছে কিনা সেটা দেখার জন্য, এবং সিংহভাগ প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে। ইন্টারনেট কানেক্টিভিটি থেকে শুরু করে ল্যান্ডিং স্ট্রিপ থেকে অনেক কিছু, এবং ওয়াটার মানে জলের সরবরাহ থেকে শুরু করে অনেক কিছু তিনি যা যা বলেছিলেন হয়েছে। এবং লক্ষদ্বীপেও সারা ভারতবর্ষে যে যে প্রকল্পগুলো পৌঁছানো হচ্ছে সেখানেও পৌঁছেছে, এবং তিনি সেটাও গিয়ে খতিয়ে দেখেছেন। তারপরে বলেছেন ভারতীয়দের যে আপনারা সবাই তোমরা এখানে এসো আগে, বিদেশে যাওয়ার আগে, মানে নাম নিয়ে বলেছেন কি সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, এবং তিনি বলেননি কিন্তু ওই দেশে যাবে না, এখানে আগে এসো। এবং তিনি এই কারণে এই কথাটা বলেছেন যাতে লক্ষদ্বীপের মানুষ, এক হলো লক্ষদ্বীপের একটি জাতীয় সুরক্ষার দৃষ্টি থেকে একটি খুব গুরুত্বপূর্ণ তার একটি অবস্থান রয়েছে, স্ট্র্যাটেজিক সিকিউরিটির দিক থেকে যদি আমরা বলি। দ্বিতীয়ত হলো যে সেইখানকার মানুষ দীর্ঘ 30 বছর, তারও বেশি 70 বছর ধরে অবহেলিত। এবং আপনাদের মনে আছে যে 1988 বা 86 বা 88 সালে রাজীব গান্ধী, তদানীন্তন প্রধানমন্ত্রী, একটি যুদ্ধপথ নিয়ে, যুদ্ধ জাহাজ নিয়ে, সেখানে ফ্যামিলি নিয়ে, এবং এই যে বিমলদা বললেন তার ইটালিয়ান বন্ধুদের নিয়ে, তিনি সেখানে সপরিবারে পিকনিক করতে গেছিলেন। মানে ভাবা যায় একজন প্রধানমন্ত্রী সামরিক জাহাজে ইটালিয়ান বন্ধুদের পরিবার বর্গদের নিয়ে সেখানে পিকনিক করতে যাচ্ছে, কার? আপনার আর আমার পয়সায়। এবং তারপরে হ্যাঁ বললেন খুব সুন্দর, রাজীব গান্ধী বলেছিলেন খুব সুন্দর জায়গা লক্ষদ্বীপ, এটাকে ডেভেলপ করা উচিত। 30-35 বছর কেটে গেল, একটা দ্বীপ ছাড়া লক্ষদ্বীপে আর কোনো ডেভেলপমেন্ট হয়নি, কোনো বিশেষ কোনো টুরিস্টের আনাগোনা হয়নি, কোনো আমদানি হয়নি, সেখানে কোনো বিনিয়োগ হয়নি। কি ধরনের ডেভেলপমেন্ট হলো? এখন নরেন্দ্র মোদী বলল, তার আগে তিনি যা প্রতিশ্রুতি দিয়েছেন করে দিয়েছেন, এবার তিনি বললেন, এবং যেদিনকে বলেছেন সেদিনকে প্রায় ইন্টারনেট ক্র্যাশ করছে, যেখানে লক্ষদ্বীপের বিষয় রয়েছে সেইগুলো জ্যাম হয়ে গেছে, সেই লাইনগুলো। অর্থাৎ তিনি তো ভাবেননি যে 97% সেখানে মুসলিম বলে আমি এ কথা বলবো না। আমরা বিশ্বাস করি এটা, এবং যারা সংখ্যালঘু সম্প্রদায়কে ভয় সন্ত্রস্ত করে রেখেছে, এবং এ কথা আমি আগেও বলেছি, এবং যারা সংখ্যালঘু সম্প্রদায়কে শুধু শাহজাহান শেখ বানিয়ে তৈরি করে রাখতে চায়, তারাই রাম মন্দিরের বিরোধিতা করছে, তারাই নরেন্দ্র মোদীর বিরোধিতা করছে। এবং আপনারা দেখে থাকবেন ইকবাল আনসারি, যিনি প্রথম লিটিগেন্ট ছিলেন, প্রথম কেস করেছিলেন অযোধ্যায়, সেই মামলায় প্রথম কেস করেছিলেন, সেই ইকবাল আনসারি পুষ্প বৃষ্টি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন অযোধ্যায় 30শে ডিসেম্বর এলেন। তাকে যখন জিজ্ঞেস করা হলো, তিনি বললেন না, এটা আমার কর্তব্য, উনি দেশের প্রধানমন্ত্রী, আজকে অযোধ্যায় রাম মন্দির তৈরি হবে, আমরা সব মেনে নিয়েছি, তাই সেই জন্য তাকে আমি স্বাগত জানাচ্ছি, কেন আমি তো অযোধ্যাবাসী। এবং এই ইকবাল আনসারিকে প্রথম, রাম জন্মভূমি ক্ষেত্র ট্রাস্ট ইকবাল আনসারিকে প্রথম গিয়ে আমন্ত্রণ পত্র জানিয়েছে। সবাই এইভাবে দেখে, এখানে এটা কিন্তু কোনো রাজনৈতিক বিষয় নয়। ওই বীরভূমের এমপি একেবারে মাথা ফাঁকা, মাথা মোটা, বললেন যে রাম বিপিএল নাকি, যে তার বাড়িও তৈরি করে দেওয়া হচ্ছে। মানে কতটা আঘাত, কতটা সনাতনীদের হৃদয় আঘাত হানার। তা আমি বলবো যে
জ্যোতিপ্রিয় বিপিএল ছিল নাকি, 10,000 কোটি টাকা বিদেশে, 2,000 কোটি টাকা ফরেক্স, সে বিষয়ে আসছি। 10,000 কোটি টাকা পিডিএস রেশন। আমরা ছোটবেলায় সেই রেশন যেতাম দিদার সাথে হাত ধরে রেশনের দোকানে, চোখ বন্ধ করে ভাবুন তো, 10,000 কোটি টাকা। মানে এমন বিপিএল করে রেখে দিয়েছিল পিসি তারে, সে একেবারে 10,000 কোটি টাকা নকল ফরেক্স কোম্পানি করে 10,000 কোটি টাকা মিনিমাম, এ হচ্ছে কি বলে হিম পর্বতের শিখর মাত্র, হ্যাঁ হিমশৈলের শিখর মাত্র। 10,000 কোটি টাকা পাচার করা হয়েছে দুবাইতে ভায়া বাংলাদেশ বা বাংলাদেশে ভায়া দুবাই। ভাবতে পারেন, যেগুলো মানে রেশনের দোকানে গরিব প্রান্তিক স্তরের পরিবারের মানুষ তাদের ন্যায্য পাওনা, সেইগুলো 30% খোলা বাজারে বিক্রি করে 10,000 কোটি টাকা পাচার করে দেওয়া হয়েছে দুবাইতে। কেন ভাই দুবাইতে, কেন দুবাইতে, কেন? এবং কার জন্য সেই টাকা দুবাইতে রাখা হয়েছে? কোন দলের মন্ত্রী করেছে? এবং দলের নেত্রী নেতারা জানতেন না? এটা কি আমরা বিশ্বাস করব? বিকশিত ভারতের কথা তারা কটাক্ষ তো করবেই না। কেন বিকশিত হচ্ছে না তো ভারত, তাদের জন্য বিকশিত হচ্ছে দুবাই, বাংলাদেশ। এবং এতই যদি রাম মন্দির নিয়ে গাত্রদাহ হচ্ছে, তাহলে দীঘাতে জগন্নাথ মন্দির কেন তৈরি করছে সরকার? করা উচিত না? সেকুলার সরকার তো, রাম মন্দির তো সরকার তৈরি করছে না, রাম মন্দির সরকার তৈরি করছে না, তো দীঘাতে তাহলে সরকার কেন মন্দির তৈরি করছে? এই প্রশ্নটা করা যাক। উই আর এ সেকুলার কান্ট্রি, তুমি ট্রাস্ট করে করতে, এবং দীঘাতে তৈরি করার কি দরকার? পুরী তো পাশেই। বন্দে ভারত এক্সপ্রেস মোদিজি চালু করে দিয়েছে, হাওড়া থেকে পুরী যাবে বন্দে ভারত এক্সপ্রেস। কার আমদানি হচ্ছে, কার আমদানি হচ্ছে এবং কে কারা? সেই জন্য এখন বলতে গেলে আমি সেই জন্য একটা নেগেটিভ এর মধ্যে ঢুকতে চাইছি না, কিন্তু এই প্রশ্নগুলো করা উচিত। 90টা ফরেক্স কোম্পানি, 90টা ফরেক্স কোম্পানি জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার পুরো নেটওয়ার্ক তৈরি করে 9,000 থেকে 10,000 কোটি টাকা ফরেন কারেন্সি থ্রু বোগাস ডকুমেন্টস পাচার করে দেওয়া হয়েছে বিদেশে। এবং এইগুলো এফএফএমসি অ্যাকাউন্ট যেগুলো রয়েছে, সেই এফএফএমসি অ্যাকাউন্টে পার্ক করে তারপর সেগুলো ফরেন কারেন্সিতে কনভার্ট করা হয়েছে। ফরেন কারেন্সিতে কনভার্ট করে সেগুলো তারপর বিদেশে পাচার করা হয়েছে টু বাংলাদেশ ফ্রম দুবাই, বা উল্টো দুবাইতেও পাঠানো হয়েছে। তো সেই জন্য যারা আজকে বিকশিত ভারতকে কটাক্ষ করছে, প্রধানমন্ত্রীকে কটাক্ষ করছে, আমার কথা হচ্ছে যে তাদের কি অধিকার আছে? কোন মুখে তারা করছে? এটাই আমার প্রশ্ন। এবং এই যে যারা আজকে বলল যে বামপন্থীরাও বলে, বামপন্থীরাও তো বলে যে, এবং আগেও বলতো তারা যে মন্দির কেন, শৌচালয় করো, শৌচালয় হলো। মন্দির কেন, তুমি বাড়ি বানাও, 4.5 কোটি বাড়ি হলো, সবটাই হলো, মন্দিরও হলো। এবং সত্যি আজকে তাদের 70-75 বছরে যেটা তারা করেনি, এবং বামপন্থীরাও একেবারে একভাবে অংশীদার কিন্তু এর, যেটা 70-75 বছরে তারা করেনি, তারা ভাবেনি যে তারা করবে, সেটা হয়ে মন্দির তৈরি হচ্ছে। 500 কিলোমিটার, আমি যদি বলি, আমি কয়েকটা খালি তথ্য আপনাদের সামনে দিতে চাইছি। 500 কিলোমিটার মেট্রো লেন বেছানো হয়েছে গত 9 বছরে, 10 থেকে 9 বছরে। 51 কোটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। এদের কোনোদিন ব্যাংকিং অ্যাকাউন্ট ছিল না কেন? তোমরা ব্যাংকিং অ্যাকাউন্ট করে খুলে ভুয়ো 10টা অ্যাকাউন্ট তোমরা খুলবে, তোমরা টাকা পাচার করবে, তোমরা বিদেশে টাকা পাঠাবে, কিন্তু কোটি কোটি মানুষের স্বাধীনতার পর 1969-এর পরও যখন ব্যাংক অধিগ্রহণ হলো, তারপরেও কোটি কোটি ভারতীয়দের প্রান্তিক স্তরের মানুষের অ্যাকাউন্ট ছিল না। সেটা তোমরা কোনোদিন প্রশ্ন করোনি, সেটা তোমরা কোনোদিন প্রশ্ন করোনি। এবং 4 কোটি বা 4.5 কোটি বাড়ি, 315টা মেডিকেল কলেজ, আমি খালি ফিগার পড়ে যাচ্ছি, 35 কোটি মুদ্রা লোন, 220 কোটি ভ্যাকসিন, 11 কোটি পরিবারের কাছে পাইপ, কল এবং কলের জল, 10,000 জন ঔষধি কেন্দ্র, কম দামে ওষুধ সুলভ
দামে ওষুধ পাবে সাধারণ মানুষ, প্রান্তিক স্তরের মানুষ। 10 কোটি মানুষের কাছে এলপিজি গ্যাস কানেকশন পৌঁছেছে ফ্রিতে। গত 10 বছরে 18 কোটি মানুষের কাছে এলপিজি কানেকশন পৌঁছেছে, তার মধ্যে 10 কোটি মানুষের কাছে ফ্রি পৌঁছেছে। 50-55 বছরে শুধু 14 কোটি মানুষের কাছে গ্যাসের কানেকশন পৌঁছেছিল। এবং 70,000 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে তৈরি হয়েছে গত 10 বছরে। তো তাহলে মন্দির নির্মাণ হবে না কেন? কি প্রবলেমটা কি? এও হচ্ছে, ও হচ্ছে। কেউ তো বলেনি যে সর্বস্ব ছেড়ে দিয়ে সব ত্যাগ করে খালি মন্দির নির্মাণ করব। এবং মন্দির নির্মাণের একটা প্রক্রিয়া ছিল এবং সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। একটি জুডিশিয়াল প্রক্রিয়া ছিল, তারপরে যা রায় হবে সেটা মেনে নেওয়ার একটি সিদ্ধান্ত হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী কোর্ট যা রায় দিয়েছে সেই অনুযায়ী এগোনো হয়েছে। তা এই সব করে মন্দির হচ্ছে। এবং আমার প্রশ্ন হলো, যারা বলে যে হাসপাতাল তৈরি করা উচিত ছিল, মন্দির না তো হাসপাতাল হয়েছে। যারা বলে পানীয় জল পৌঁছে দেওয়ার উচিত ছিল, পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে যারা আমাদেরকে উপদেশ দিচ্ছেন, বা তাদেরকে যারা উপদেশ দিচ্ছেন, তারা তো এই প্রশ্নটাও করতে পারে যে 4 একর জমিতে, যে 4 একর জমি সুপ্রিম কোর্ট দিয়েছে, যে অযোধ্যার ওই প্রান্তে মসজিদ তৈরির জন্য যে 4 একর জমি সুপ্রিম কোর্ট দিয়েছে, তা সেই 4 একর জমিতেও হাসপাতাল তৈরি হোক না কেন? তারা এই প্রশ্নটা করবে না, কিন্তু তারা সেইখানে হাসপাতাল ডিমান্ড করবে না, তারা খালি সনাতনীদের ওপর আঘাত হানবে। কিন্তু আমার মনে হয় যে সেই ফাঁদে আমাদের পা দেওয়া উচিত না। এবং আমাদের একটি লক্ষ্য রাখা উচিত, এসব করে যেটা আমাদের মনে রাখা উচিত। এবং সেদিনকে আমাদের বিমল দাও ছিলেন আমাদের সেই প্রোগ্রামটা, 13.5 কোটি মানুষ, একথা আমি কালকেও বলেছি, 13.5 কোটি মানুষ সর্বাঙ্গীন গরিবী, দরিদ্রতার সীমা থেকে অনেক ওপরে উঠে এসছে গত 10 বছরে। 13.5 কোটি মানুষ, অর্থাৎ 7% পপুলেশন আমাদের। এ তো চারটিখানি কথা না। তো মন্দিরও নির্মাণ হচ্ছে 13.5 কোটি। আমরা তো হিসেব দিচ্ছি, সেই হিসেবকে তারা চ্যালেঞ্জ করুক না, সেটা পাচ্ছে না। কিন্তু একবারের জন্য সেই হিসেবকে তারা চ্যালেঞ্জ করতে পারছে না। 13.5 কোটি মানুষ, ভারতের জনসংখ্যার 7% গত 10 বছরে একেবারে খুব দরিদ্র সীমা, একেবারে তলানিতে থেকে অনেক ওপরে উঠে এসছে। এবং এই যে আমি বললাম যে এতগুলো কোটি হয়েছে, এত 27,000 কিলোমিটার হয়েছে, 315টা মেডিকেল কলেজ হয়েছে, 11 কোটি পরিবার জল পেয়েছে। কই আমরা তো পরিবারে গিয়ে বলিনি ভাই তুমি কোন সম্প্রদায়, তুমি কাকে মানো, তাহলে তোমাকে কলের জলটা দেব। তুমি আমাদের মানো, তুমি আমাদের রাজনীতি করো, আমাদের পার্টির সদস্য, তাহলে দেব। ও আমাদের ভোট দাও না, তাহলে দেবো না। এ পশ্চিমবঙ্গে হয়, নরেন্দ্র মোদীর ভারতবর্ষে এই জিনিস হয় না। এই পশ্চিমবঙ্গটাকে তারা আলাদা করে রাখতে চায় বলেই এই ধরনের জিনিস তারা পশ্চিমবঙ্গে বারে বারে করতে চাইছে। এবার আমি বলি আপনাদেরকে, খুব তাড়াতাড়ি আমি একটু সংখ্যাগুলো বলি। সেটা হলো যে এই যে অযোধ্যায় রাম মন্দির, আমরা যখন বিকশিত ভারতের কথা বলছি, আচ্ছা খুব ভালো, মেনে নিলাম যে দীঘাতে হোক জগন্নাথ মন্দির। তো জগন্নাথ মন্দির হয়ে সেই এলাকার জন্য কোনো রোডম্যাপ আছে, কোনো প্ল্যানিং রয়েছে? আজ অব্দি তো শুনলাম না। কিন্তু অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ, এবং এই কথা সেদিনকে 30শে ডিসেম্বর যখন নরেন্দ্র মোদীজি সেখানে গেলেন, 15,000 কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন কিংবা শিলান্যাস করলেন, সেখানে ফাউন্ডেশন স্টোন লেইং করলেন। পুরো অযোধ্যা ক্ষেত্র এবং তার পাশের যে এলাকাগুলো, সেই এলাকা, সেইখানকার মানুষ যারা অযোধ্যাবাসী, যারা শুধু অযোধ্যাবাসী না, তার পাশে তাদের সর্বাঙ্গীন বিকাশ আগামী 10 বছরের রোডম্যাপ তৈরি হয়ে গেছে। এবং রোডম্যাপ তৈরি হয় কিভাবে? প্রথম হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, এরোপ্লেন, যাতে এয়ারপোর্ট, ট্রেন স্টেশন রয়েছে, সেই স্টেশনের ক্ষমতা আরো 10 গুণ বাড়িয়ে দেওয়া, যাতে মানুষ আসে। এবং মানুষের আনাগোনা হলেই কিন্তু সেখানে
বাইরের থেকে যত বেশি মানুষ আসবেন সেই এলাকার উন্নয়ন হবে, উন্নতি হবে, আরো বেশি সেখানে টাকা পয়সা আসবে, কর্মসংস্থান বাড়বে। এক সময় ছিল বছরের পর বছর, দশকের পর দশক। আমার মনে আছে গত বছর আমরা অযোধ্যা মহারাজের তার পরিবারের সাথে দেখা করতে গেছিলাম। তিনি রাম জন্মভূমি ক্ষেত্র ট্রাস্টেরও তিনি ট্রাস্টি। তিনি খুব মানে একটি আবেগপ্রবণ, মানে তার গলায় তিনি বললেন আমাদেরকে যে বহু দশক ধরে আমাদের একের পর এক লোক বলেছিল যে অযোধ্যা ছেড়ে চলে যাও, অভিশপ্ত নগরী, এখানে কিছু হবে না, এখানে থেকে কিচ্ছু হবে না, এই সমস্যা কোনোদিন সমাধান হবে না, এই নগরী এইরকম থাকবে, ছেড়ে চলে যাও। মানে অযোধ্যার রাজা তিনি বলছেন, মানে এক অর্থে শ্রীরামচন্দ্রের বংশধর বলা যেতে পারে, কিন্তু তারা ছেড়ে যায়নি। এবং আজকে আমরা যদি দেখি, আমি কিছু তথ্য খালি আপনাদের কাছে কিছু ফিগার্স দিচ্ছি। 8 থেকে 10 গুণ টুরিস্টের 8 থেকে 10 গুণ আরো বাড়বে অযোধ্যায় মানুষের ঢল, মানুষের আনাগোনা। 2021-এ 2.5 লক্ষের বেশি, একটু 2.5 লক্ষের একটু বেশি টুরিস্ট এসেছিল অযোধ্যায়। 2022-এ সেটা অলরেডি 2.5 কোটির কাছাকাছি পৌঁছে গেছে অযোধ্যায়। 2022, আমি 2022-এর কথা বলছি, 2023 পেরিয়ে গেছে, তার মানে সেটাকে আরো ডবল করে দিন আপনারা। প্রায় 4 কোটি মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে অযোধ্যায়, এবং প্রায় 50,000 কোটি টাকার বিজনেস আগামী কয়েক বছর, কেন আগামী কয়েক বছর মানে কিছু দিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে বাড়তে বাড়তে 50,000 কোটি টাকার বিজনেস হবে। কেউ বলে না মন্দির করলে, আমার কাছে, আমি ওই আনতে ভুলে গেছি, আমার ফেসবুকে অনেকে প্রশ্ন করেছে, অনেকে বলতে বোঝা যায় কারা, ওই লক প্রোফাইল থেকে প্রশ্নগুলো বিশেষ করে আসে, এবং সেগুলো তো বোঝাই যায় যে এগুলা করলে ভালো হতো না, একটু চাকরি দিলে ভালো হতো না, একটু এই করলে ভালো হতো না, একটু ওইটার দাম কমালে ভালো হতো না। ভালো হবে তো, ও মন্দির তৈরি হয়ে গেলেই ভালো হবে। 50,000 কোটি টাকার বিনিয়োগ হচ্ছে সেখানে, মানে ট্রানজাকশন হবে 50,000 crores। তার মানে সেইখানকার মানুষ এবং পার্শ্ববর্তী এলাকার মানুষের কত বেনিফিট হবে সেটা তারাই ক্যালকুলেট করে নি। মানে প্রশ্ন তো তার চিল্লে এমনি আছিলার ছলে করাই যেতে পারে। তারপর বলছে প্রায় 73 টপ হোটেলস, যেগুলো হোটেল চেন, তারা অযোধ্যায় আগামী দিনে হোটেল নির্মাণ করবে। তার মধ্যে 40টা হোটেল অলরেডি নির্মিত হয়ে গেছে। এবং অযোধ্যাবাসী যারা এই যে হোমস্টের কনসেপ্ট থাকে না, যে বাড়ির একটা পোর্শন তারা একটু হোটেলের মতন করে দিল, হোমস্টে ভাড়া দিয়ে দিল, হোমস্টে এসে থাকলো, তাদের একটা কিচেন থাকলো, সব থাকলো, সেখান থেকে তারা ঘুরে টুরে এসে আবার সেখানেই থাকলো কয়েকদিনের জন্য। হোমস্টে 2,500 ঘর, মানে বিভিন্ন বাড়িতে সব মিলিয়ে 2,500 ঘর। সেখানে বলছে যে প্রায় 500টা বাড়িতে 2,500টা ঘর হোমস্টেতে পরিণত হবে, 500টা বাড়িতে অযোধ্যা ক্ষেত্রে টু স্টার্ট উইথ। এবং কাশী করিডর, কাশী বিশ্বনাথ হয়ে গেছে 2 বছর। কাশী বিশ্বনাথের করিডরে যদি আমরা দেখি যে প্রায় 20 থেকে 65% ট্যুরিজম সেক্টর বেড়েছে, 20% ছিল 65% হয়েছে। এবং ইনকাম, যারা হোটেল মালিকদের ইনকাম 65% বেড়েছে কাশী। এগুলো এমনি আমি বলছি এই কারণে যে যারা প্রশ্ন করে যে টাকা কোত্থেকে, চাকরি কোত্থেকে আসবে মন্দির নির্মাণ, আমার মনে হয় এই আর্গুমেন্টটা কমপ্লিটলি ফিনিশড। এই আর্গুমেন্টে কোনো জোর নেই, এগুলো হচ্ছে কাস্তে হাতুড়ির আর্গুমেন্ট, এবং এই কাস্তে হাতুড়ির আর্গুমেন্টে কিচ্ছু নেই। ওই ব্রিগেড দেখলাম তো, 10,000 মানুষও পৌঁছয়নি তো ব্রিগেডে। এত ইনসাফ করলো, ইনসাফ কেন, ন্যায় যাত্রা হবে না কেন? কংগ্রেস ন্যায়, তোমরা খালি ইনসাফ বলো কেন? ইনসাফ কি বাঙালি শব্দ? আমরা কেন ইনসাফ বলবো? তোমরা কেন ইনসাফ বলো? তোমরা তো সব বাঙালি ভদ্রলোক, তোমরা কমিউনিস্ট হয়ে কমিউনিস্ট পার্টি করছো, ইনসাফ যাত্রা। আমার মনে হয় যে ওদের একটা, এই বামপন্থীদের একটা মানসিকতা ছিল না যে গরিবদের গরিব রাখো, এবং এটা তাদের অঘোষিত পলিসি ছিল। তাদের বেশি শিক্ষা টিক্ষা দিও না, তাদের বেশি তাদের সুযোগ সুবিধে দিও না। হ্যাঁ, কম্পিউটার তুলে দিল, ইংলিশ তুলে দিল, বিরোধিতা করলো, যাতে তারা প্রশ্ন না করতে পারে আমাদের, যাতে তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। যাই হোক, এবার আমি বলি যে স্ট্যাচু অফ ইউনিটি, এই স্ট্যাচু অফ ইউনিটি যখন তৈরি হয়েছিল, যখন নির্মাণ হচ্ছিল, তখন কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের নেতা এবং নেত্রী
এবং অন্যান্যরা, কিন্তু বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নেত্রী মানে জীবনে একটা 11 বছরে তো নেতাজি স্ট্যাচু তৈরি করতে পারলো না। আবার সেই নেতাজির 125 বছর যখন জন্মদিবস হলো, সেখানে অ্যানাউন্স করলো যে আমরা জয় হিন্দ ইউনিভার্সিটি করব এবং নেতাজির একটা বিশাল স্ট্যাচু করব নিউ টাউনে। হয়ে গেল নেতাজির 125তম, গিয়ে এবার 150 আসবে, স্ট্যাচু দেখা গেল না। তিনি নিজের স্ট্যাচু তৈরি করার হয়তো মানে উদ্যোগ এখন নেবে। কটাক্ষ করেছিল ওই স্ট্যাচু অফ ইউনিটিকে, বলেছিল ওটা নরেন্দ্র মোদীর একটি অ্যারোগেন্সের একটি প্রজেক্ট। এবার আমি বলি আপনাদেরকে, স্ট্যাচু অফ ইউনিটি গত 5 বছরে 1 কোটির ওপর ভিজিটর, মানে খুব কম করে আমি বলছি 1 কোটির ওপর ভিজিটর গত 5 বছরে। এবং স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকাতে যত না মানুষ যায়, তার থেকে আরো বেশি মানুষ ডেইলি, প্রায় 15,000-এর বেশি মানুষ ডেইলি সেই স্ট্যাচু অফ ইউনিটি দেখতে আসে, 15,000-এরও বেশি মানুষ। এবং কেবলমাত্র টিকিট বিক্রি করে 400 কোটি টাকা অলরেডি উঠে গেছে। অর্থাৎ স্ট্যাচু নির্মাণের যত টাকা খরচা হয়েছে তার থেকে বেশি টাকা উঠে গেছে কেবলমাত্র টিকিট বিক্রি করে স্ট্যাচু অফ ইউনিটি দেখার জন্য। চারপাশে হোটেল হয়েছে, চারপাশে সাফারি পার্ক হয়েছে, মিউজিয়াম হয়েছে, হ্যান্ডিক্রাফট মিউজিয়াম হয়েছে, সেখানকার কারিগরদের বিশেষ জায়গা দেওয়া হয়েছে এবং সেই এলাকার মানুষরাই কিন্তু, সেই এলাকার যুবক যুবতীদের সেখানে এমপ্লয়মেন্ট দেওয়া হয়েছে। এ তো হলো মডেল। এই জন্য যখন আমরা পশ্চিমবঙ্গের ভবিষ্যতের কথা, তো হোয়াট ইজ দ্য মডেল? বিমলদা বললেন না যে পশ্চিমবঙ্গের মডেল কি। 2001 থেকে 2014 মার্চ আমরা গুজরাট মডেল দেখলাম। কি গুজরাট মডেল আপনাদের মনে আছে? মোদিজি বলেছিলেন, সেই স্লোগান দিয়েছিলেন, কচ্ছ নেহি দেখা তো কুছ নেহি দেখা, যখন সেই ভয়াবহ ভূমিকম্প কাছে হল। এবং সেই কাছ ভূমিকম্পের পর কিভাবে টার্ন অ্যারাউন্ড হলো কাছে, এবং আজকে কাছ সুরাটের মতন জায়গা, সুরাটে মনে আছে প্লেগ হয়েছিল একসময়, সেই কাছ, সেই সুরাট আজকে ফাস্টেস্ট ডেভেলপিং সিটিজ ইন গুজরাট সারা ভারতবর্ষে, এশিয়া ভূখণ্ডেও। তো কথাটা হলো যে হোয়াট ইজ দ্য মডেল, হোয়াট ইজ দ্য বেঙ্গল মডেল। আমরা যখন পশ্চিমবঙ্গের কথা বলছি, আমরা গুজরাট মডেল দেখেছি। এবং আমি আবার মনে করিয়ে দিচ্ছি যে সুপ্রিম কোর্ট বলেছিল যে গুজরাতে জমি অধিগ্রহণ করার যে পদ্ধতি, ইট ইজ দ্য বেস্ট। সেখানে কোনো ব্লাডশেড হয়নি, কোনো মাথা ফাটাফাটি হয়নি, কোনো রকম কারখানাকে তাড়িয়ে দেওয়া হয়নি, একেবারে শান্তিতে সবাইকে তার উপযুক্ত ন্যায্য মূল্য দিয়ে জমি অধিগ্রহণ করে সেই এলাকার বিকাশ হয়ে এগিয়ে যাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের বলা এটা, ইট ইজ দ্য বেস্ট মডেল। সেই জন্যে বললে তো হবে না যে আমরা গুজরাট হতে দেব না পশ্চিমবঙ্গকে, উত্তরপ্রদেশ হতে দেব না, বললে হবে না। হোয়াট ইজ দ্য মডেল? আমরা হতে দেব না, কিন্তু আমাদের মডেলটা কি? আমি বলছি যে আমাদের মডেলটা কি। অর্থাৎ আমাদের বলতে আমাদের পশ্চিমবঙ্গে বাঙালি যেখানে আমরা, আমাদের মডেলটা কি? তো বর্তমানে পশ্চিমবঙ্গের মডেল তো এই যে, লম্বা লিস্ট আছে, আমি মাঝে মাঝে পড়ি, কিন্তু আমি পুরো লিস্টটা পড়বো না আজকে। সুইপার 4 লক্ষ টাকা, পিয়ন 4 লক্ষ টাকা, ক্লার্ক 5 লক্ষ টাকা, টিচার, মিউনিসিপাল স্কুলের টিচার 5 লক্ষ টাকা। এ বড় তালিকা, এ হলো পশ্চিমবঙ্গ মডেল, বড় তালিকা। এবং ব্যারাকপুর, কাঁচরাপাড়া, কামারহাটি, টিটাগড়, বরানগর, হালিশহর, দক্ষিণ দমদম, উত্তর দমদম, এ হলো বেঙ্গল মডেল, ওয়েস্ট বেঙ্গল মডেল আন্ডার টিএমসি। আমি আর বিশ্লেষণ করছি না, আমরা সবাই বুঝে গেছি কি বলছি আমি। তদন্ত চলছে, নিয়োগ তদন্ত, পুরো নিয়োগের তদন্ত, এবং সেখানে আবার রেট চার্ট। এবং মোদিজি প্রধানমন্ত্রী হিসেবে বলেছিলেন, ঘোষণা করেছিলেন, আমি 10 লক্ষ চাকরি আমি দেব, তার নিজের উদ্যোগে। সরকারের যদি আমরা গত কয়েক বছরের ইপিএফও ডেটা দেখি, ইপিএফও ডেটা, ইপিএফও বাড়ছে, সে বিষয়ে আরেকদিন হবে আলোচনা করা যেতে পারে। তিনি বলেছিলেন আমি 10 লক্ষ চাকরি দেব, এবং রোজগার মেলার অন্তর্গত চাকরি তিনি দিচ্ছেন, অলরেডি 10 লক্ষ টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। তখন কটাক্ষ করেছিল এই
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আমি বলছি আর কিছু না, নিজে ঘোষণা করুক না যে আমি 5 লক্ষ চাকরি দিয়েছি। মডেলটা কি হলো আপনাদের মনে আছে? যে নেতাজি ইন্দোরে মুখ্যমন্ত্রী নিয়োগপত্র দিল, তারা সেই নিয়োগপত্র নিয়ে গেল, সেই কোম্পানি বলে না, মনে আছে তো? মানে কতটা বড় ফ্রড যে তারা নিয়োগপত্র নিয়ে গিয়ে বলছে, কোম্পানি বলছে না আমরা তো এরকম কোন রকম অ্যাডভার্টাইজমেন্ট দিইনি, আমাদের কোম্পানির নিয়োগকর্তা তিনি তিনি মানে কোথা থেকে হলো, কে চিঠি দিল? মুখ্যমন্ত্রী সই। তো আমি যেটা বলছি হচ্ছে এটা বেঙ্গল মডেল। এবং সেই জন্য যখন আমরা বিকশিত ভারতের কথা বলছি, আমাদের কাছে বিভিন্ন মডেল রয়েছে এবং সেই মডেলের মধ্যে আমার মনে হয় যে ভারতবর্ষের মানুষ এই বিকশিত ভারত মডেলটাই কিন্তু বেছে নিচ্ছে আগামী দিনে। এবং আমার মনে হয় যে আমরা যদি বিকশিত ভারতের সংকল্প মানে গোল, আমাদের উদ্দেশ্য উপনিবেশিক মানসিকতা, যে আমরা নকল করব, খালি খালি নকল করব, মানে চায়নার চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, আমার নাম তোমার নাম, ভিয়েতনাম ভিয়েতনাম, নকলের মানসিকতা, উপনিবেশিক মানসিকতার অবসান, আমাদের নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যের শিকড়, সেই শিকড়ে আবার নতুন করে সেই শিকড়কে আমরা সঞ্চিত করব। এবং আমাদের সবার মধ্যে একটি কর্তব্য বোধ। আমার মনে হয় যে আজকে যারা এই বিকশিত ভারতের বিরোধিতা করে, তারা এই প্রত্যেকটার বিরোধিতা করছে। কর্তব্যবোধ চাই না, লড়বো করে লড়ে লড়ে বাঁচবো, কর্তব্যবোধ না, আমি জবাবদারি করব না, জবাবদিহি করব না, পদ নিয়েছি তো সারা জীবন পদ আঁকড়ে বসে থাকবো। এবং ঔপনিবেশিক মানসিকতার অবশ্যই আমরা অবসানের বিরোধিতা করব, কেননা আমরা চাই চায়নার চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান হয়ে থাকুক। চায়না যদি একটু নিয়েই না একটু, ঠিক আছে। আপনারা কিছুদিন আগে কমরেড সীতারাম ইয়েচুরির সেই ইন্টারভিউটা দেখেছেন তো? বলছে আরে না, তোমাদের এগুলো হচ্ছে ভুল ধারণা, চায়নাতে এরকম না, ভুল ধারণা। ও চায়না কিচ্ছু, আমি কিচ্ছু, চায়না তুমি গিয়ে দেখো না, পুরো এখনো বসে তাবেদারি করছে চায়না। সেজন্য তারা বিরোধিতা করবে যদি আমরা বলি যে আমরা নকলবাজ দেশ হব না, আমরা ঔপনিবেশিক মানসিকতার অবসান ঘটাবো, তারা বিরোধিতা করবে। সেই জন্যে বিকশিত ভারত আমাদের আগামী দিনে আরো বেশি করে, মানে আমরা সবাই তো বিভিন্ন স্তরে বিভিন্ন মানুষের সাথে মিশি, যুক্ত থাকি, যত বেশি করে মানুষের কাছে আমরা এই বিষয়গুলো একটু পৌঁছে দিতে পারবো খুব আত্মসম্মান নিয়ে এবং খুব কনফিডেন্স নিয়ে। আমাদের যারা বিরোধিতা করে, তারা আমাদের বিরোধিতা করে বলে করে না, তারা ভারতের বিরোধিতা করে। এটা আমার মনে হয় মানুষ এমনিতেও বুঝে গেছে, আগামী দিনে আরো বুঝবে। এবং আমি তো বলি যে সবচেয়ে বেশি অ্যাকচুয়ালি এই কি হয়েছে, এটা 4 জানুয়ারি, 7ই জানুয়ারি ব্রিগেড হয়েছিল, 4 জানুয়ারিতে বা 3রা জানুয়ারি কিংবা 4 জানুয়ারিতে চায়নার বিখ্যাত দ্য গ্লোবাল টাইমস, মানে যাদেরকে একেবারে উঠতে বসতে গুলে খায় পলিট ব্যুরোর সদস্যরা, গ্লোবাল টাইমসে একটি বিশেষ সম্পাদকীয় বেরিয়েছিল। এবং সেই বিশেষ সম্পাদকীয় সারমর্মটা কি, সারাংশটা কি, যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত তার একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে এবং ভারতবোধ, ভারতীয়তা বলে যা বোঝানো হয়, সেই ভারতীয়তা নতুন করে প্রতিষ্ঠিত হচ্ছে সারা পৃথিবীতে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা বিশ্বে ভারত একটি নতুন নেতৃত্ব স্থাপন করছে। ভারতের অর্থনৈতিক অবস্থাও ভালো হচ্ছে, ভারত তার সামরিক অবস্থানও ভালো করছে এবং ভারত তার নিজের গণতন্ত্র, যেটা গণতান্ত্রিক পরিকাঠামোটা ভারতীয়তার মাধ্যমে সাজাচ্ছে, নাকি বিদেশকে বা পাশ্চাত্যকে বা অন্য দেশকে নকল করে। ইন দ্য সেন্স, ইন্ডিয়া ইজ ক্রিয়েটিং ইটস ওন ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্ক, নট ইনফ্লুয়েন্সড বাই দ্য ওয়েস্ট। এটা প্রফেসর সুভাষ বিশ্বাস বলছে না, কো কনভিনার অফ বিজেপি ইন্টেলেকচুয়াল সেল। এটা আমরা বলছি না, আমরা যারা কার্যকর্তা, বা এটা
অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, প্রবক্তা ভারতীয় জনতা পার্টি, তিনি বলছেন না। কে বলছে? দ্য গ্লোবাল টাইমস, চায়নার দ্য গ্লোবাল টাইমস, কমিউনিস্ট পার্টি অফ চায়না, সিপিসির একেবারে বলা যেতে পারে মুখ্য মুখ বলা যেতে পারে, সে বলছে। ন্যাচারালি 4 জানুয়ারি এডিটোরিয়াল বেরোলো, 7ই জানুয়ারি কমরেডরা ব্রিগেডে একেবারে ধুলিসাৎ হলো, তারা স্বপ্ন দেখ, তাদের প্রচন্ড অ্যালার্জি হয়েছে। কি করে চায়নার গ্লোবাল টাইমস আমরা যেটা বলছি সেটাকে ধুলিসাৎ করে নরেন্দ্র মোদীকে প্রেস করছে, কিভাবে সম্ভব? সেজন্য আমি তো বলবো, আমি আগেও বলেছি, সুভাষ আমি পাঠিয়ে দেবো, তুমি তো ওপেন সোর্স আছে, তুমি এই এডিটোরিয়ালটার অনুবাদ করিয়ে নিও বাংলায়, এটার একটা লিফলেট বানিয়ে হাজারে বিলি করো। কমরেডরা একেবারে শুয়ে পড়বে, মানে ওদের মানসিক অবসাদ হয়ে যাবে, মানসিকভাবে ওরা ভেঙে পড়বে, ওরা কান্নাকাটি শুরু করে দেবে। অ্যালার্জি তো এমনিতেই হচ্ছে ওদের। তো যাই হোক, মানে এইগুলোই বলার ছিল। আপনারা অনেক ধৈর্য ধরে শুনেছেন, এবং আমি বিশেষ করে উদ্যোক্তাদের এখানে অধ্যাপক নারায়ণ হালদার মহাশয়কে এবং তার সম্পূর্ণ সবাই যারা এখানে আছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমার এখানে মঞ্চের এইদিকে গুরুজনরা আছেন, তাদেরকে বিশেষ প্রণাম জানাচ্ছি, এবং আশা করি আরো কয়েকটা এরকম করা যেতে পারে সবাইকে মিলে। নমস্কার। হ্যাঁ, আগামীকাল ধন্যবাদ।